গত সপ্তাহে আমার বাসার মেহমানদের জন্য চিংড়ি মাছের কোরমা তৈরি করেছিলাম। সবার এত এত ভালো লেগেছিল এই চিংড়ি মাছের কোরমা কারিটা যে যাওয়ার আগে খুঁটি-নাটি সহ একদম ডিটেইলস রেসিপিটা ওনারা লিখে নিয়ে যান। তখনই ভেবে রেখেছিলাম আমার ভিউয়ার্সের জন্য এই রেসিপিটা তো অবশ্যই শেয়ার করতে হবে। হুম, অসম্ভব মজা, অসম্ভব। একটা সাধারণ কোরমা কত যে অসাধারণ হতে পারে, জাস্ট আজকে আমার রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই তৈরি করবেন চিংড়ির এই কোরমা কারিটা। তারপরে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ঠিক বললাম না ভুল বললাম। দ্য বেস্ট প্রন কোরমা রেসিপি। প্রথমেই দেখে নেওয়া যাক এই অসম্ভব মজাদার চিংড়ির কোরমাটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম। এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম করে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি গলদা চিংড়ি নিয়েছি ছোট সাইজের। এই চিংড়ি মাছগুলো আমি ভালো করে আগে পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই চিংড়ি মাছগুলোর মধ্যে এখন আমি আম সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই হলুদ গুঁড়া আর লবণটা চিংড়ি মাছের সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে হালকা করে একটু ভেজে নিব, মানে এই যে পানিটা আছে যে পানিটা টেনে যাওয়া পর্যন্ত। চিংড়ি মাছটা খুব বেশি রান্না করতে হয় না, কারণ চিংড়ি মাছটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো চিংড়ি মাছটা আমি খুব হালকা বাদামি করে ভেজে নিলাম। দেখেই বোঝা যাচ্ছে আমার চিংড়ি মাছ ভাজাটা হয়ে গেছে। এখন আমি এই চিংড়ি মাছগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে একপাশে রেখে দিব। খোসা সহ চিংড়ি মাছ রান্না করাটা আমার কাছে খুবই অপছন্দ, কারণ রান্নার পর খোসাটা ছাড়িয়ে খেতে একটা ঝামেলা, আবার চিংড়ি মাছের মধ্যে মশলাটাও ঢোকে না। তো আমি যখনই চিংড়ি মাছ রান্না করি খোসাটা ছাড়িয়ে নিই। এখন আমি যে চিংড়ি মাছগুলো রান্না করছি এগুলো শুধু আমি মাথার খোসাটা রেখেছি আর একটু লেজ রেখেছি। বাকি পুরো চিংড়ি মাছের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। তেলটা একটু হালকা গরম করি, পেঁয়াজ বাটাটা দিতে হবে। পেঁয়াজ বাটাটা দিয়ে পেঁয়াজ বাটা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি, কারণ পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন না থাকে। এবার আমি দিয়ে দিলাম রসুন বাটা। তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। তো এখন এই সবগুলো মশলা আমি খুব ভালো করে একটু ভেজে নেব বা কষিয়ে নিব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটাটা ভালো করে একটু কষাতে হবে যেন কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি, কারণ আমি এখন গুঁড়া মশলাগুলো দিব। গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায় এজন্য পানিটা অবশ্যই দিতে হবে। তো গুঁড়া মশলাগুলোর মধ্যে প্রথমে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম মরিচ গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। আবারও আমি সবগুলো মশলা একসাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি। সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভালো করে আবার কষাতে হবে। সবসময় মশলাগুলো একটু ভালো করে কষিয়ে রান্না করলে তরকারির স্বাদটা অনেক বেশি ভালো আসে। তো মশলাটা আমি কিছুটা কষিয়ে নিয়ে টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়েও কিন্তু ভালো করে আমি মিলিয়ে নিচ্ছি। সবগুলো মশলা, টক দই ভালো করে মেশাতে হবে এবং সবগুলো আবারও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা মোটামুটি অনেকখানি কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি কিছুটা গরম মসলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা, তারপরে দিয়ে দিলাম পোস্ত বাটা। ব্যাস, এবার আমার সমস্ত মসলা একসাথে দেওয়া হয়ে গেল। এখন আমি খুব ভালো করে এই সবগুলো মসলা একসাথে কষিয়ে নিব। এভাবে কষিয়ে নেব যেন একদম মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। মানে তেলটা যখনই উপরে উঠে আসবে মশলা থেকে তখন বোঝা যাবে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমার মশলাটা কত সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি ওই যে আগে থেকে ভেজে রেখেছিলাম যে চিংড়ি মাছগুলো, সেই চিংড়ি মাছগুলো আমি মশলায় দিয়ে দিলাম। দিয়ে খুব আলতো হাতে
হালকা করে চিংড়ি মাছগুলো মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে চিংড়ি মাছগুলো অবশ্যই যেন ভেঙে না যায়। ব্যাস আমার চিংড়ি মাছগুলো মশলার সাথে মেশানো হয়ে গেল। আমি ঢেকে দিলাম। ঢেকে একটু কষিয়ে নিচ্ছি। যেকোনো তরকারি একটু ঢেকে কষালে খুবই ভালো হয়, কারণ ফ্লেভারটাও ভিতরে থাকে, আবার স্বাদটাও অনেক বেশি ভালো আসে। তো আমি আবার একটু ঢেকে দিলাম একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। তো দেখা যাচ্ছে আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেল। এবার একটু ঝোল দেওয়ার পালা। আমি মেজারিং কাপের কাপ নিলাম, মানে 1 কাপ যেটা, ওই কাপটার হাতে নিয়ে নিলাম। নিয়ে দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা আমি আগেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। আমি মেজারিং কাপের 1 কাপ যে পরিমাণ, সেই কাপটা নিয়ে 2 কাপ দুধ দিয়ে দিলাম। আমি যে মাছটা নিয়েছি তার জন্য 2 কাপ দুধই যথেষ্ট। আপনারা যদি একটু বেশি ঝোল খেতে চান তাহলে দুধটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর এই দুধটা তো অবশ্যই দিতে হবে যেন মাছটা খুব ভালো করে মশলাটা মাছের ভিতরে যায় এবং সবগুলো সুন্দর করে ব্লেন্ড হয়। আর যে দুধটা দেওয়ার জন্য যে ঝোলটা বা লোয়াবটা থাকবে, অনেক বেশি টেস্টি হয় খেতে। তো আমি ঢেকে ভালো করে একটু দমে রান্না করে নিচ্ছি, যেন অবশ্যই দুধ, মশলা, মাছ খুব সুন্দর করে একসাথে ব্লেন্ড হয় বা মিলে যায়, স্বাদটা খুব ভালো আসে। এবার আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। ফ্লেভারটাও খুব ভালো আসবে, হালকা একটু ঝাল ঝাল ভাব আসবে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার গুঁড়া দিচ্ছি। গরম মশলার গুঁড়াটা তো দিতেই হবে, কারণ একটু মোগলাই টাইপের রান্না, ফ্লেভারটা খুব সুন্দর যেন আসা যায়, এবং গরম মশলার জন্য ফ্লেভারটা যেরকম ভালো আসে, স্বাদটা অনেক ভালো লাগে। তো আমার চিংড়ি মাছের কোরমা রান্না করা শেষ। এবার আসল কাজ, বেড়ে নেওয়ার পালা। দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে, তাই না? মনে হচ্ছে যে যেন ভিডিও থেকে বের করে এখনই খেয়ে নিই। ব্যাস আমি এখন সুন্দর করে বেড়ে নিচ্ছি। দেখা যাচ্ছে চিংড়ি মাছগুলো একেবারেই আস্তে আস্তে ভেঙে যায়নি। অবশ্যই আপনারা যখন রান্না করবেন খেয়াল রাখবেন চিংড়ি মাছগুলো যেন এমনই থাকে, ভেঙে না যায়। হ্যাঁ, অবশ্যই বাসায় রান্না করবেন আমার রেসিপিটা পুরোপুরি, মানে একদম হুবহু ফলো করে, এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে এই অসম্ভব স্বাদের চিংড়ি মাছের কোরমা।